আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় একদিনে নিহত ৩৩। দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ। ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার। সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ। ভারত পাকিস্তান সংঘাতে কে জয়ী হয়েছে জানালো যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, একদিনে নিহত ৩৩। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি, খান ইউনিস উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর একদিনে দখলদারদের হামলায় উপত্যকাটিতে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকে। এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন। ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাও। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে হামাস জানায়, চলতি বছর জেনিন, তুলকারেম ও নূর শাম শরণার্থী শিবির থেকে ৩২,০০০ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। এদিকে গাজার ইয়োলো লাইনের এলাকায় তেল আভিভের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা। গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামলার সঙ্গে সঙ্গে উপত্যকাটির পূর্বাঞ্চলে ইয়োলো লাইনের সীমা বাড়িয়ে ৩০০ মিটার করে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। একটি বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্কসহ ইসরায়েলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তাদাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ। ফিলিস্তিনের গাজায় রাতভর তীব্র হামলার পর সকালে আবারও ইসরায়েলি আক্রমণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মীরা সেখান থেকে এ তথ্য জানাচ্ছেন। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় পুরো উপকূলীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালের দিকে আবাসান আল কাবিরায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে খান ইউনিসের কাছে বানি সুহাইলাই একটি বাড়িতে হামলায় ৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আল জাজিরাকে বাসিন্দারা বলছেন, রাতভর বিস্ফোরণের শব্দে পরিবারগুলো ভীতু সন্ত্রস্ত হয়ে আছে। যুদ্ধ আবারও পুরো মাত্রায় শুরু হবে, এই আশঙ্কা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা আরও জানান, গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে হলুদ রঙের কংক্রিট ব্লক স্থাপন করছে, যা দিয়ে দখলকৃত এলাকা বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অবিরাম হামলার মুখে গাজার সাধারণ মানুষের আতঙ্ক ও অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। এর আগে বুধবার ১৯ নভেম্বর অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই দিন গাজা সিটির আল জাইতুন এলাকায় বাস্তুচ্যুত ফ্যামিলি ঠেকা একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত হন। খান ইউনিসের দক্ষিণের আল মাওয়াসি এলাকায় ড্রোন হামলায় আরও ৫ জন আহত হন। পূর্ব গাজা সিটির আল সুজাইয়া অঞ্চলে কামান হামলায় ১ জন নিহত ও ৪ জন আহত হন। এছাড়া খান ইউনিসের পূর্বে বেশ কয়েকটি ভবন ভেঙে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবারের হামলায় ২৫ জন নিহত এবং ৭৭ জনের বেশি আহত হন। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯,৫১৩ জন, আর আহত হয়েছেন ১,৭০,৭৪৫ জন। মোট সংখ্যায় এখনও বৃহস্পতিবারের হতাহতের তথ্য যোগ করা হয়নি। ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার। নেপালে আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গত সেপ্টেম্বরে যে রক্তাক্ত জেন-জি বিক্ষোভের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উৎখাত হয়েছিল, সেই জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে বৃহস্পতিবার সংঘর্ষে জড়ালো ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনাইটেড মার্কসিস্ট লেনিলেনের সমর্থকরা।
এই সংঘর্ষের ফলে নেপালের বারা জেলার সেমরায় নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থায় এএফপি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার ঘটনাকে কেন্দ্র করে গত সেপ্টেম্বরে নেপালে প্রাণঘাতী গণ অভ্যুত্থান সংঘটিত হয়। জেন জি নামে পরিচিত তরুণদের নেতৃত্বাধীন এ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার সরকার ক্ষমতা হারায়। গত ৮ ও ৯ সেপ্টেম্বরে এ বিক্ষোভে অন্তত ৭৬ জন নিহত হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনাইটেড মার্কসিস্ট লেনিনের সমর্থকরা এবং জেন জি বিক্ষোভকারীরা গতকাল বুধবার সিমারায় পৃথক সমাবেশ করে। এতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং কর্তৃপক্ষ কারফিউ জারি করতে বাধ্য হয়। আজ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে বারা জেলার সিমারা শহরে প্রতিদ্বন্দ্বী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের একদিন পর পরিস্থিতি শান্ত হয়েছে। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সেপ্টেম্বরে অভ্যুত্থানের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন হবে। বুধবারের সংঘর্ষের ঘটনায় তিনি সব পক্ষকে শান্ত থাকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে এক বিবৃতিতে কার্কি বলেন, আমি স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, আমি সব রাজনৈতিক দলের নেতাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং নির্বাচনের জন্য একটি ন্যায্য এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে চাই। কার্কি বুধবার ১১০টিরও বেশি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে তিনি বলেন, আমরা চাই এদেশ নতুন প্রজন্মের হাতে থাকুক এবং দূরদর্শী মানুষের দ্বারা পরিচালিত হোক। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেপ্টেম্বরে অভ্যুত্থানে দেশটির অর্থনৈতিক স্থবিরতা ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিস্ফোরণ ঘটে। এতে ৩ কোটি মানুষের দেশটি অস্থিরতার দিকে ধাবিত হয়। সংসদ, আদালত ও সরকারি অফিসগুলোতে আগুন দেওয়া হয় এবং এক পর্যায়ে ৪ বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হন। সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলে বুধবার রাতভর সংঘর্ষে কুর্দি বাহিনী ২ সিরীয় সেনাকে হত্যা করেছে। অন্যদিকে কুর্দি বাহিনীর দাবি, তারা ইসলামিক স্টেট গোষ্ঠী ব্যবহৃত অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দামেস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ রাক্কা প্রদেশের সেনা অবস্থান লক্ষ্য করে হামলার পর সংঘর্ষ শুরু হয়। এসডিএফ হল আধা স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কার্যত সেনাবাহিনী, যারা উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ তেল সমৃদ্ধ অঞ্চল নিয়ন্ত্রণ করে। মন্ত্রণালয় আরও জানায়, কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নেয়। এতে ২ সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়। পরে সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে পুনরায় অবস্থানগুলো নিয়ন্ত্রণে নেয়। দামেস্কো সরকার এ হামলার জন্য এসডিএফকে দায়ী করেছে। তবে এসডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী এমন কয়েকটি অবস্থানে অভিযান করছিল যেগুলো আইএস জঙ্গিরা সরাসরি ড্রোন হামলার জন্য ব্যবহার করছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ। ইউক্রেনের কিছু ভূখণ্ড এবং সমরাস্ত্র ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ বন্ধের যে নতুন শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করারই শামিল বলে নিন্দা করেছে তারা। ফ্রান্স বলেছে, শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নয়েল বারো বলেন, ইউক্রেনীয়রা শান্তি চায়, ন্যায়সঙ্গত শান্তি, যা প্রত্যেকের সার্বভৌমত্বের জন্য সম্মানজনক হবে, যে শান্তি দীর্ঘস্থায়ী হবে, যা ভবিষ্যৎ আগ্রাসনে প্রশ্নবিদ্ধ হবে না। কিন্তু শান্তি কখনো আত্মসমর্পণ হতে পারে না। আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। ফ্রান্সের সরকার বলছে, যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে চুক্তি করলে ইউক্রেন কৌশলগতভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিপুল রাজনৈতিক জয় পেয়ে যাবেন। তাছাড়া ফ্রান্সের সরকার এও অভিযোগ করেছে যে ইউক্রেন এবং ইউরোপকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে সেই সব শর্ত নিয়ে যেগুলো ক্রেমলিনের দীর্ঘদিনের দাবি ছিল।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে হাজির হয়ে শীর্ষ ইউ কূটনীতিক কায়া কালাস বলেন, যে কোনো পরিকল্পনা কাজে আসতে হলে আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকেও রাখতে হবে। আমাদের বুঝতে হবে যে এই যুদ্ধে এক পক্ষ আগ্রাসন এবং অন্য পক্ষ আগ্রাসনের শিকার। শান্তি প্রস্তাব নিয়ে ইউরোপকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে কয়েকটি ইউরোপের দেশ। জার্মানি বলেছে যে কোনো আলোচনার পূর্বশর্ত হওয়া উচিত নিঃশর্তে রাশিয়ার যুদ্ধবিরতি। ওদিকে যুক্তরাষ্ট্র বলেছে শান্তি হওয়া উচিত ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী। অন্যদিকে বেলজিয়ামে ব্রাসেলসের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়েছেন যে কিয়েভকে কঠিন ছাড় দিতে বাধ্য করার দাবি তারা মেনে নেবেন না। শান্তি প্রস্তাবটি নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে লিখেছেন, ওয়াশিংটন যুদ্ধ অবসানে বিরোধী দুই পক্ষের মতামতের ভিত্তিতে সম্ভাব্য উপায়গুলোর তালিকা তৈরি করে যাবে। দীর্ঘস্থায়ী শান্তিতে পৌঁছাতে হলে দুই পক্ষকেই কঠিন কিন্তু প্রয়োজনীয় ছাড় দিতে রাজি হতে হবে। ওয়াশিংটন চায় কিয়েভ যেন পরিকল্পনার মূল প্রস্তাবগুলো মেনে নেয়। পূর্বাঞ্চলের যে অঞ্চল এখন ইউক্রেনের দখলে নেই তা রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কিয়েভ ও ইউরোপে ভবিষ্যৎ যে কোনো রুশ আগ্রাসন মোকাবেলায় মার্কিন সম্প্রীতি নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ইউক্রেনও এই প্রস্তাবকে উদ্ভট বলে সমালোচনা করেছে। তবে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয় থেকে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবিত নতুন খসড়া পরিকল্পনা তারা পেয়েছে এবং আগামী দিনগুলোতে এটি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির কথা হবে। টেলিগ্রামে এক বিবৃতিতে জেলেনস্কির কার্যালয় বলে, আমরা আগের মতো এখনও আমেরিকার সাথে এবং সেই সাথে বিশ্বজুড়ে এবং আমাদের ইউরোপীয় অংশীদারদের সাথে গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত আছি যাতে পরিণতিতে শান্তি আসে। ভারত পাকিস্তান সংঘর্ষে কে জয়ী হয়েছে জানালো যুক্তরাষ্ট্র। এবছরের মে মাসে 4 দিনের সীমান্ত সংঘর্ষে ভারতকে সামরিকভাবে পেছনে ফেলেছে পাকিস্তান, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র চীনের অর্থনীতি ও নিরাপত্তা বিশ্লেষণ কমিশনের প্রতিবেদন। এই রিপোর্ট মার্কিন কংগ্রেসে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান চীনের আধুনিক অস্ত্র ব্যবহারে সফল হয়েছে। J-10C, PL-15 এবং HQ-9 সহ আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করে তারা ভারতের রাফাল সহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংঘর্ষের মূল পয়েন্টগুলো হচ্ছে, পাকিস্তান প্রথমবার চীনের আধুনিক অস্ত্র সিস্টেম সক্রিয় যুদ্ধে ব্যবহার করেছে। পাকিস্তানের সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্র বিক্রয় প্রচারে বড় সুযোগ সৃষ্টি করেছে। সংঘর্ষে দুই দেশই একে অন্যের ভূখণ্ডে গত 50 বছরের মধ্যে সবচেয়ে গভীরে হামলা চালায়। ভারত 5 থেকে 6 মে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করে সংঘর্ষের সূচনা করে। পাকিস্তানের পাল্টা অভিযান অপারেশন বুনিয়ান মারসুস ভারতের 20টিরও বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 7টি ভারতীয় রাফাল ফাইটার জেট এবং ডজনের বেশি ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের JF-17 জেট ভারতের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙেছে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘর্ষের পর চীন পাকিস্তানকে 40টি J-35 স্টেলথ জেট, KG-500 জড়বীক্ষণ বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। সংক্ষিপ্ত এই যুদ্ধ 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তি হয়ে শেষ হয়।